হাই এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা এক্সপ্লেন করব 2015 সালে মুক্তিপ্রাপ্ত বাংলা রোমান্টিক ড্রামা নির্বাক। আইএমডিবিতে সিনেমাটির রেটিং রয়েছে 6.5 আউট অফ 10। তবে অনেকের কাছেই মনে হয়েছে এই গল্পটির আরও বেশি রেটিং ডিজার্ভ করে। কিন্তু আমার কাছে এই সিনেমাটির কয়েকটা বিষয় অনেক অদ্ভুত মনে হয়েছে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক এক্সপ্লেনেশন। গল্পের শুরু হয় কলকাতা শহরে, যেখানে আমরা প্রথমেই স্যামসন নামক একজন লোককে দেখতে পাই। স্যামসনের বউ অনেক আগেই মারা গেছে। বর্তমানে স্যামসন একাই এই ফ্ল্যাটে থাকেন। দেখা যায় ঘুম থেকে উঠে স্যামসন অনেকক্ষণ ধরে আয়নার সামনে দাঁড়িয়ে থাকে। খুব মায়াভরা দৃষ্টিতে স্যামসন নিজেকে দেখছিল। এরপর ব্রাশ করতে করতে বাথরুমে ঢুকেও স্যামসন আয়নার সামনে দাঁড়িয়ে আটকে যায়। নিজের চেহারা নিয়ে আহ্লাদ করতে করতে একসময় সে নিজেই নিজেকে চুমু খেয়ে বসে। এ সময় কাজের লোক এসে দরজায় নক করলে স্যামসন বেশ বিরক্ত হয়। তার হাবভাবে মনে হয় কাজের মেয়েটা তাকে খুব গুরুত্বপূর্ণ সময় ডিস্টার্ব করে ফেলেছে। এরপর স্যামসন অনেক সময় নিয়ে যত্ন সহকারে শেভ করতে শুরু করে, কিন্তু এত সাবধানতা সত্ত্বেও তার গালটা কিছুটা কেটে যায়। এতে সে এমনভাবে রিয়্যাক্ট করে মনে হয় কেউ তার অনেক বড় একটা ক্ষতি করে দিয়েছে। কিছুক্ষণ পর সে একটু স্বাভাবিক হয়ে আবার গোসল শুরু করে এবং গোসল সেরে বাইরে এসে আবারও আয়নার সামনে দাঁড়িয়ে পড়ে। ওদিকে দেখা যায় কাজের মেয়ের রান্না থেকে ঘর পরিষ্কার সব কাজ শেষ হয়ে গেছে। অর্থাৎ কয়েক ঘন্টা যাবৎ স্যামসন নিজেকে নিয়েই পড়ে আছে। এরপর অনেক যত্ন নিয়ে স্যামসন নিজেকে প্রস্তুত করে এবং বের হবার আগে সে তার মায়ের জন্য ছোট্ট একটি চিঠিও লেখে। নিচেই নামলে অন্য ফ্ল্যাটের একজন লোক স্যামসনকে জন্মদিনের শুভেচ্ছা জানায়। কিন্তু স্যামসন এসবে কোনো আগ্রহ না দেখিয়ে নিজের মতো একটি পার্কে চলে আসে এবং একটি বই নিয়ে পড়তে শুরু করে। মূলত এই লোকটির জিসোফোনিয়া নামক একটি রোগ আছে, যার কারণে তার জীবনযাপন আর 5 জন স্বাভাবিক লোকের মতো নয়। কল্পনার জগতে তারও একটা সংসার রয়েছে এবং তার গল্পের নায়িকা সে নিজেই। কিছুক্ষণ পর সুস্মিতা নামক একটি মেয়ে এসে সেই বেঞ্চের অপর প্রান্তে বসে। সুস্মিতা এবং স্যামসনের কথাই বোঝা যায় তারা আগে থেকেই পরিচিত। এখানে সুস্মিতা তার জীবনের সমস্যাগুলো স্যামসনের সাথে শেয়ার করছিল। সবকিছু শুনে স্যামসন বলে, নিজেকে ভালোবাসো, তবেই সবকিছু ঠিক হয়ে যাবে। এরপর দেখা যায় স্যামসন একা একাই ঘুরে বেড়াচ্ছে, সিনেমা দেখতে যাচ্ছে, কেক কেটে নিজের জন্মদিন পালন করছে, ইত্যাদি ইত্যাদি। এভাবে সারাদিন ঘোরাঘুরি শেষ করে রাতে স্যামসন ঘরে ফিরে আসে এবং নিজের মতো ঘুমিয়ে পড়ে। কিন্তু পরদিন সকালে উঠে ব্রাশ করতে করতে স্যামসন বাথরুমে গিয়ে পা পিছলে পড়ে যায়। এর কিছুক্ষণ পর দেখা যায় স্যামসনকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছে। যাওয়ার পথে তার জ্ঞান ফিরে আসে এবং এখানেই স্যামসনের গল্পের ইতি টানা হয়। পরের দৃশ্যে আমরা সুস্মিতাকে দেখতে পাই। পার্কে একটি গাছের নিচেই বেঞ্চে বসে সুস্মিতা তার বয়ফ্রেন্ড রাহুলের কথা ভাবছিল। রাহুল মুম্বাইয়ে ভালো একটা চাকরি করে এবং এখন রাহুল বিয়ে করে সুস্মিতাকে নিয়ে মুম্বাই শহরে সেটেল হতে চায়। তবে সুস্মিতা কলকাতা শহর ছেড়ে যেতে চায় না। নিজের শহরটাকে সুস্মিতা অনেক ভালোবাসে। আর এসব নিয়ে রাহুলের সাথে সুস্মিতার ঝামেলা হচ্ছিল। তখন আমরা এই গল্পের আরেকটি চরিত্রের সঙ্গে পরিচিত হই। তা হচ্ছে সুস্মিতার মাথার উপরে থাকা এই গাছ। সিনেমাতে এই গাছটিকে সুস্মিতার একজন প্রেমিক বলে গণ্য করা হয়েছে। সুস্মিতা প্রতিদিনই এই গাছের নিচে এসে সময় কাটায়, আর এই গাছটিও সুস্মিতাকে অনেক ভালোবাসে। সুস্মিতার মন খারাপ দেখলে গাছটি স্নিগ্ধ বাতাস বহিয়ে সুস্মিতার মন ভালো করে দেয়। পরের দিন দেখা যায় রাহুল সুস্মিতার সাথে দেখা করতে কলকাতায় এসেছে। এরপর ঘুরতে ঘুরতে সুস্মিতা রাহুলকে নিয়ে সেই গাছের নিচে এসে বসে, যা দেখে গাছটির মনে হয় একদমই ভালো লাগছিল না। অতঃপর রাহুল আর সুস্মিতার কথার ভেতর গাছটি বারবার রাহুলকে বিরক্ত করতে থাকে। একবার গাছ থেকে ময়লা পাতা পড়া শুরু হয়, একবার পাখির পায়খানা রাহুলের মাথায় পড়ে এবং সর্বশেষে গাছটির গোড়ায় গিয়ে রাহুল দাঁড়ালে গুঁড়োপিঁপড়ের দল এসে রাহুলের পা জড়িয়ে ধরে কামড়ে দেয়। মোট কথা রাহুল সুস্মিতার সাথে ভালোভাবে কথাই বলতে পারছিল না। এরপরেও সুস্মিতা যখন মুম্বাই যেতে রাজি হয় না, তখন রাহুল নিজের চাকরি ছেড়ে সুস্মিতার কাছে চলে আসতে চায়। আর রাহুলের এই নিঃস্বার্থ ভালোবাসা বুঝতে পেরে সুস্মিতাও রাহুলের সাথে যেতে রাজি হয়ে যায়। কিন্তু তাদের এই ভালোবাসা আবার গাছটি সহ্য করতে পারে না। অঝোর ধারায় তখন গাছটির পাতা বেয়ে বৃষ্টির গুঁড়ি পড়তে শুরু করে, যেখানে ধারণা করা হয় গাছটি হয়তো সুস্মিতাকে হারানোর কষ্টে কান্না করছে। সেদিন রাতে প্রচুর ঝড় বৃষ্টি হয় এবং সকালবেলা দেখা যায় রাতের ঝড়ে গাছটি ভেঙে পড়েছে।
পরের দৃশ্যে দেখা যায় সুস্মিতা আর রাহুল বিয়ে করে মুম্বাই চলে এসেছে। এখানে আমরা রাহুলের ঘরে তার পোষা কুকুর বিঙ্গিকে দেখতে পাই। সুস্মিতাকে ঘরে ঢুকতে দেখে রাহুলের কুকুরটি মুখ গোমরা করে বারান্দায় চলে যায়। হয়তো সুস্মিতাকে তার খুব একটা পছন্দ হয়নি। নতুন সংসারে রাহুল সুস্মিতাকে নিয়ে বেশিরভাগ সময় ব্যস্ত থাকত, যে বিষয়টি রাহুলের কুকুর মেনে নিতেই পারছিল না। তাই রাহুলের সাথে তার আগের কাটানো সময়গুলোকে মনে করে দুঃখে কষ্টে কুকুরটি খাওয়া দাওয়া প্রায় বন্ধ করে দেয় এবং বিভিন্নভাবে কুকুরটি রাহুল আর সুস্মিতাকে বিরক্ত করতে থাকে। কিছুদিন পরে রাহুল অফিসে গেলে কুকুরটি তো সরাসরি এবার সুস্মিতার উপরে আক্রমণ করে দেয়। বাড়িতে ফিরে সুস্মিতাকে এ অবস্থায় দেখে রাহুল কুকুরটির উপর অনেক রেগে যায়। রাতের বেলায় মদ খেয়ে রাগের মাথায় রাহুল কুকুরটিকে মারতে গেলে সুস্মিতা কোনো রকম বুঝিয়ে রাহুলকে আটকে নেয়। কিন্তু এরপর রাহুল সিদ্ধান্ত নেয় কুকুরটিকে সে আর নিজের কাছে রাখবে না। এজন্য কয়েকদিন পর রাহুল আর সুস্মিতা কুকুরটিকে রাহুলের মায়ের কাছে রেখে আসতে যায়। তবে কুকুরটিও বুঝতে পারে রাহুল তাকে নিজের থেকে দূরে সরিয়ে দিয়েছে। এজন্য কষ্টে আর অভিমানে কুকুরটি চলন্ত গাড়ির জানালা দিয়ে লাফ দিয়ে বেরিয়ে আসতে চায়। আর পোষা কুকুর বিঙ্গিকে বাঁচাতে গিয়ে তখন রাহুল আর সুস্মিতার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এই অ্যাক্সিডেন্টে রাহুল কোমায় চলে যায় আর সুস্মিতা মারা যায়। পরের দৃশ্যে দেখা যায় সুস্মিতার দেহটি মর্গের ফ্রিজিং ড্রয়ারে রাখার জন্য নিয়ে আসা হয়েছে। এখানে ঋত্বিক নামক একটি ছেলে এই মৃতদেহগুলো দেখাশোনা করত। একসময় হঠাৎ সুস্মিতার মুখের ওপর থেকে কাপড় সরে গেলে ঋত্বিক এক নজরে সুস্মিতার দিকে তাকিয়ে থাকে। ঋত্বিক যেন সুস্মিতার প্রতি এক ঐশ্বরিক চুম্বকীয় টান অনুভব করছে এবং প্রথম দেখাতেই ঋত্বিক সুস্মিতার মৃতদেহের প্রেমে পড়ে যায়। সেদিন সারাটা রাত ঋত্বিক সুস্মিতার কথাই ভাবতে থাকে এবং কল্পনাতে ঋত্বিক সুস্মিতাকে তো বিয়ে পর্যন্ত করে ফেলে। এর পরের দিন সকালে ঋত্বিক অনেক সেজেগুজে সুস্মিতার কাছে আসে এবং সুস্মিতার লাশের সামনে দাঁড়িয়ে খুব ভালোবাসা নিয়ে সে সুস্মিতার সাথে গল্প করতে শুরু করে। কথাগুলো কিছুটা এমন ছিল, হ্যালো ম্যাডাম, কেমন আছেন? আপনার আবার দমবন্ধ লাগছে না তো? লাগলে আমায় বলবেন, কিন্তু আমি না হয় কিছুক্ষণ ড্রয়ার খুলে রাখবো। ম্যাডাম, আমি না আপনার জন্য একটা উপহার এনেছি। এটা বলে ঋত্বিক সুস্মিতার পাশে একটি গোলাপ ফুল রাখে। কিছুক্ষণ পরে আবার উঠে এসে সে সুস্মিতাকে দু চোখ ভরে দেখতে থাকে। জীবনে এমন সুন্দর আর স্নিগ্ধ চেহারার মেয়ে সে হয়তো আগে কখনো দেখেনি। এবারে পকেট থেকে একটা চিরুনি বের করে সে সুস্মিতার কাছে তার চুলে হাত দেওয়ার অনুমতি চেয়ে নেয়। ঋত্বিক আলতো হাতে সুস্মিতার চুলগুলো আঁচড়ে দেয়। মোট কথা কিভাবে সে সুস্মিতার কাছে নিজের অনুভূতি প্রকাশ করবে তা কোনো মতেই ঋত্বিক ভেবে পাচ্ছিল না। একটু পর কয়েকটা গুন্ডা টাইপ ছেলেপুলে এসে ঋত্বিককে বাইরে ডেকে বলে কিছুক্ষণের জন্য এখান থেকে চলে যাওয়ার জন্য। তারা খবর পেয়ে গেছে গতকাল মর্গে নাকি অনেক সুন্দর একটি যুবতী মেয়ের লাশ আনা হয়েছে। ঋত্বিকও ভালো করেই জানে ওরা সুস্মিতার জন্য এসেছে, তাই কোনো বাড়তি কথা না বলে ঋত্বিক চুপচাপ ফ্রিজিং রুমের ডয়ারে তালা লাগিয়ে চাবিটি বাইরে ছুঁড়ে ফেলে দেয়। এতে ওই ছেলেগুলো ঋত্বিকের ওপর প্রচুর রেগে যায়। তবে ঋত্বিকের সিদ্ধান্ত পাকা, কোনো মতেই এদেরকে সে তার পছন্দের নারীর মৃতদেহের সম্মান নষ্ট করতে দেবে না। তাই রাগের মাথায় ছেলেগুলো মারতে মারতে ঋত্বিককে একেবারে মেরেই ফেলে। এক পলক তখন সুস্মিতার চেহারা দেখানো হয়। মনে হয় ঋত্বিকের ওপর সুস্মিতা অনেক খুশি হয়েছে। পরের দৃশ্যে দেখা যায় ঋত্বিকের মৃতদেহ সেই ফ্রিজিং রুমের ডয়ারে রাখা হচ্ছে এবং সুস্মিতার দেহটি বের করা হচ্ছে। অর্থাৎ জীবন দিয়েও ঋত্বিক সুস্মিতার সঙ্গে থাকার সুযোগটুকু পেল না। আর সিনেমাটিও এখানেই ইতি টানা হয়। কিন্তু সত্যি বলতে এই সিনেমাটা আমার মাথার একদম উপর দিয়ে গেছে। এরকম অবান্তর ভালোবাসার গল্প আসলে চোখের সামনে দেখতে আমার একদমই বাস্তবধর্মী লাগেনি। তবে অনেকের কাছেই গল্পটি হয়তো খুব ভালো লেগেছে। আর আপনিও কিন্তু এই গল্প নিয়ে কমেন্টে আপনার মতামত জানিয়ে যাবেন।